আজকের ক্লাসে আমরা রাইটিং টাস্ক 2 নিয়ে কথা বলবো। রাইটিং টাস্ক 2 এর একেবারে ভেরি বেসিক থেকে আমরা স্টার্ট করব অ্যান্ড উইল ট্রাই টু ফাইন্ড আউট যে কীভাবে আপনি রাইটিং টাস্ক 2-তে অপিনিয়ন এসে অ্যান্ড ডাবল কোয়েশ্চেন এসে সলভ করবেন। ওকে ফাইন। সো আমাদের রাইটিং টাস্ক 2-তে মূলত কোয়েশ্চেন হয় 6 ধরনের। কয় ধরনের? 6 ধরনের। বাট লাকিলি আপনার এক্সামে যে কোনো এক ধরনের বা ওয়ান টাইপ অফ এসে ইউ উড বি আনসারিং, রাইট? এটা হতে পারে অপিনিয়ন এসে, এটা হতে পারে প্রবলেম সলিউশন এসে, এটা হতে পারে আর্গুমেন্টেটিভ এসে, এটা হইতে পারে ডাবল কোয়েশ্চেন এসে। উই ডোন্ট নো উইচ টাইপ অফ এসে উইল ইউ গেট ইন ইউর এক্সাম, তাই না? সো ইউ শুড বি প্রিপেয়ার্ড টাইম অফ ইউর এক্সাম, বিফোর দ্য টাইম অফ ইউর এক্সাম ইন অল দিস 6 টাইপস অফ এসেস। তাহলে আমাদের রাইটিং টাস্ক 2-তে টাস্ক 2-তে কয় ধরনের এসে আমরা পেয়ে যাচ্ছি? একটা সবচাইতে কমন বা সবচাইতে বেশিবার রিপিটেড যেটা, সেটা হচ্ছে অপিনিয়ন এসে। সেকেন্ড ওয়ান যেটা রিপিটেড হয় সেটা হচ্ছে কি না আর্গুমেন্টেটিভ এসে, আর্গুমেন্টেটিভ এসে। আরেকটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে ডাবল কোয়েশ্চেন এসে, ডাবল কোয়েশ্চেন এসে। নাম্বার 4 হচ্ছে প্রবলেম সলিউশন এসে, প্রবলেম সলিউশন এসে। নাম্বার 5 অপিনিয়ন এসে, আর্গুমেন্টেটিভ এসে, ডাবল কোয়েশ্চেন এসে, প্রবলেম সলিউশন এসে, ডিসকাশন এসে, ডিসকাশন এসে। তবে ডিসকাশন এসেকে আমরা আরেকটা নামে ডাকি, দ্যাট ইজ ডিসকার্সিভ এসে, ডিসকার্সিভ এসে। নাম্বার 6 আমাদের আরেকটা, সেটা হচ্ছে কি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এসে। So I repeatedly tried to suggest you that you need to learn the question first. You need to learn the question first. The more you get to the question, the more you are key. The more you are easy with the answer. Okay. So আপনাকে যদি রাইটিং টাস্ক 2-তে ভালো করতে হয়, you have to know all these 6 types of essay, because আমি একবারই বলেছি যে এখানে কিন্তু আমরা মেইন এক্সামে জানি না যে হুইচ কাইন্ড অফ এসে উইল বি ফেসিং। সো আমাদেরকে রেডি থাকতে হবে 6টা এসের জন্যই। এখানে 6টা এসের মধ্যে আপনি গেস করতে পারেন যে অপিনিয়ন হয়তো বা এসেটা হচ্ছে রিপিটেড, বাট আপনি যেই দিন পরীক্ষা দিচ্ছেন বা আপনি যেই ডেটে পরীক্ষা দিচ্ছেন ওই দিন হয়তো প্রবলেম সলিউশন এসে চলে আসলো, তাই না? তবে এখানে একটা দের ইজ এ গুড নিউজ ফর ইউ, দিস 6 টাইপ অফ এসে শেয়ার্স আ কমন স্ট্রাকচার, তার মানে এসে যদিও 6 ধরনের আছে রাইটিং টাস্ক 2-তে, এটার স্ট্রাকচারটা কি, বেসিক স্ট্রাকচারটা কি একটাই। সেটা কি? সেটা হচ্ছে কেউ 5 প্যারাগ্রাফ ফলো করে, কেউ 4 প্যারাগ্রাফ ফলো করে। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব ইউ শুড ফলো 4 প্যারাগ্রাফ এসে মেথড বা 4 প্যারাগ্রাফ এসে মডেল। আচ্ছা, 4 প্যারাগ্রাফের সুবিধা কি আর 5 প্যারাগ্রাফের অসুবিধা কি, এটাও একটু বলি ছোট করে। 4 প্যারাগ্রাফ এসেতে আমাদের সুবিধা হচ্ছে, সবচেয়ে বিগেস্ট অ্যাডভান্টেজ আমাদের জন্য, আমরা বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2, তার মানে আমরা দুটো মাত্র পয়েন্ট নিয়ে কি বিস্তারিত আলোচনা করতে পারি। তো দুটো পয়েন্টে যখন আপনি আলোচনা করবেন, আলোচনাটা কি এক্সাম্পল বেশি দিতে পারবেন। কারণ দেখেন, আপনি যদি 5 প্যারাগ্রাফে লিখতে যান, আপনার সমস্যা হচ্ছে ওয়ার্ড লিমিট কিন্তু 250 থেকে 275, তার মানে 250 থেকে 275। ওয়ার্ড লিমিট কি ইনক্রিজ হচ্ছে, বাড়াচ্ছে না। ক্যামব্রিজ আপনার জন্য ওয়ার্ড লিমিট কি বেঁধে দিয়েছে। তার মানে আপনি যদি ওয়ার্ড লিমিট, কথার কথাই 250 ওয়ার্ড যদি হয়, 250 ওয়ার্ড 250 ওয়ার্ডকে আপনি সার্ভ করতে চাইলে আপনাকে টোটাল হচ্ছে 25টা লাইনের মতো হয়তো লিখতে হবে। কয়টা লাইন? 25টা লাইন। এখন 25টা লাইনের মধ্যে আপনি যদি 25কে 5 দিয়ে ভাগ করেন, 25কে কী করেন 5 দিয়ে ভাগ করেন, দেখেন আপনি বডি প্যারাগ্রাফে কিন্তু আপনার আলোচনাটা কি হয়ে যাবে, ইনকমপ্লিট হয়ে যাবে। ছোট তো হবেই, ইনকমপ্লিট হয়ে যাবে। তার মানে ইট ইজ বেটার টু অলওয়েজ কি প্রেজেন্ট লেস পয়েন্ট
ইন বিগার কি ডিসকাশন, মানে আপনি পয়েন্ট কম দেন কিন্তু ডিসকাশন বেশি করেন, এক্সাম্পল বেশি দেন, কমপ্লিট আলোচনা করেন। 4 প্যারাগ্রাফ এসেতে যেহেতু আপনি 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন, আপনি 2টা পয়েন্টে আপনি কি করতে পারবেন, খুব বিস্তারিতভাবে আলোচনা করতে পারবেন। আর 5 প্যারাগ্রাফ এসে মডেলে আপনি যেহেতু 3টা পয়েন্টে আলোচনা করতে যাবেন, স্বাভাবিকভাবে আপনার আলোচনাগুলো কী হয়ে যাবে, অর্ধেক অর্ধেক রেখে যাবে, মানে পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3 দেখেন ভাগ হয়ে যাবে। সো আপনি কিন্তু এক্সাম্পল পর্যাপ্ত দিতে পারছেন না, সো এটা একটা আপনার জন্য ডিসঅ্যাডভান্টেজ। এখন আপনাকে এক্সামিনার নাম্বার দিবে কি দেখে, আপনি কত বেশি লিখেছেন সেইটা না, আপনি 250 ওয়ার্ডের মধ্যে কত কমপ্লিট ওয়েতে বা কত গুছানোভাবে এক্সাম্পল দিয়ে আলোচনা সারতে পারছেন, এইটার উপরে আপনার কি মার্কিংটা হবে। সো 4 প্যারাগ্রাফ আর 5 প্যারাগ্রাফের মধ্যে আপনারা কোনটা বেছে নেবেন বলেন তো? অলওয়েজ 4 প্যারাগ্রাফ। অ্যান্ড এটা হচ্ছে সবচাইতে মডার্ন কি মেথড বা মডেল। সো এটা কি সবাই এই পর্যন্ত ক্লিয়ার? এবার আসেন আমরা চলে যাই যে আমাদের হচ্ছে গিয়ে রাইটিং টাস্ক 2তে এসেতে আমাদের সাবধান হইতে হবে কোন 2টা জায়গায়। আমাদের এসেতে 4টার উপরে নাম্বারিং হয়, কয়টা? 4টা। একটা হচ্ছে টিআর টাস্ক রেসপন্স, মানে আমি প্রশ্ন বুঝেছি কিনা, তার মানে আপনার পরীক্ষা আসলো অপিনিয়ন এসে, কি আসছে প্রশ্নটা আসছে কি অপিনিয়ন এসে, আপনি আনসার করলেন কিসের মতো, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এসের মতো। কিসের মতো? আমাদের এটা হয়, মানে অপিনিয়ন এসে আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে ক্লোজলি সিমিলার, দ্যাটস ওয়াই এই কনফিউশনটা অ্যারাইজ হয়। আবার আমি আরেকটা জায়গা আপনাদের দেখাই দিই কোনটা ক্লোজলি সিমিলার। প্রবলেম সলিউশন এসে আর ডাবল কোয়েশ্চেন এসে ক্লোজলি সিমিলার, তার মানে ডাবল কোয়েশ্চেন আর প্রবলেম সলিউশন এসেটা কিন্তু কি প্রায় একই ধরনের। আবার আপনি যদি বলেন যে অ্যাডভান্টেজ এসে আর আর্গুমেন্টেটিভ এসে কি একই ধরনের, আবার ডিসকাশন এসে অপিনিয়ন এসে কি প্রায় একই ধরনের। তো এরকম যখন সিমিলার হয়, সিমিলার বা অ্যালাইক টাইপের প্রশ্ন হয়, আমরা কিন্তু কনফিউজড হয়ে প্রশ্নের স্ট্রাকচারে ভুল করে আসি। তার মানে আমাদের এই যে 6 ধরনের যে এসে আমি বললাম, এই 6 ধরনের এসের মধ্যে আসলে সবগুলোতে যদিও মিল থাকে, প্রত্যেকের মধ্যে ডিফারেন্স কোথায় জানেন? প্রত্যেকের থিসিস স্টেটমেন্টে ডিফারেন্স আর কনক্লুশনে ডিফারেন্স। কোথায় ডিফারেন্স? অ্যান্ড কনক্লুশনে ডিফারেন্স। আমরা আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, সবাই কাইন্ডলি একটু তাদের মোবাইলগুলো সাইলেন্ট করবেন, হ্যাঁ, ক্লাস যেহেতু চলছে। সো এদের সবার কিন্তু স্ট্রাকচার সেম, সবারই ইন্ট্রোডাকশন থাকবে। কি থাকবে? ইন্ট্রোডাকশন থাকবে। সবার বডি 1 থাকবে, বডি 2 থাকবে এবং কনক্লুশন থাকবে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে থিসিসের স্টেটমেন্ট, ইন্ট্রোডাকশন থিসিসে অ্যান্ড কনক্লুশনের ফার্স্ট লাইনে। এটুকু ক্যাচ করতে পেরেছেন? ভেরি গুড। সো এইখান থেকে দেখেন আমরা অপিনিয়ন এসে যখন আমরা স্টাডি করব, আজকের এই ক্লাসে আমরা দেখব একটা অপিনিয়ন এসে সলভ করার চেষ্টা করব এবং একটা ডাবল কোয়েশ্চেন এসে সলভ করার চেষ্টা করব। সো এই যে 2 ধরনের এসে আপনাদের কাজ হবে, এই যে ছুটি পাচ্ছেন, ছুটিতে অপিনিয়ন এসের প্রশ্ন কমসে কম 15টা প্রশ্ন পড়বেন। কয়টা? আপনি দেখবেন প্রত্যেকটা অপিনিয়ন এসের শেষে ডু ইউ এগ্রি এই কথাটা থাকবে। কি থাকবে? অথবা কি গিভ ইউর অপিনিয়ন, ডু ইউ এগ্রি অথবা গিভ ইউর অপিনিয়ন। তাহলে অপিনিয়ন এসে চেনার উপায় কি? ডু ইউ এগ্রি অর গিভ ইউর অপিনিয়ন, এই 2টা কথা কি অপিনিয়ন এসেতে থাকবে। তাহলে পরে আমাকে অপিনিয়ন এসের প্রশ্নের ধরন যদি আমি শিওর হইতে চাই, আমাকে প্রচুর পরিমাণে এসের টাইপ ওয়াইজ প্রশ্ন ব্যাংক পড়তে হবে। আনসার পড়তে বলি নেই, প্রশ্নগুলো পড়তে হবে। এবং আমাদের খেয়াল করতে হবে যে কোন এসের প্রশ্নের সাথে আরেক টাইপের এসের প্রশ্নের মিল কোথায় আর অমিলটা কোথায়, এইটা আমাদের জানতে হবে, চিনতে হবে। আদারওয়াইজ আমি প্রথমেই কি করব? ফেল করব। প্রথমেই কি করব? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরেন আপনার টিআর বা টাস্ক রেসপন্স হচ্ছে প্রশ্ন বুঝে রাইট আনসারটা দেওয়া। আপনার পরীক্ষায় আসলে অপিনিয়ন এসে আপনি উত্তর করে আসলেন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, আপনার নাম্বার কি পাবেন? না, 25 কম না, আপনার পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য নাম্বার পাবেন। টিআর যদি ভুল করেন, আপনি পুরো প্রশ্নেই তো ভুল আনসার করছেন, আপনি পুরো প্রশ্নের জন্য নাম্বার পাবেন না।
তার মানে একদম প্রথম কাজ হচ্ছে এটা হচ্ছে তালাবদ্ধ ঘরে চাবির মতো, মানে চাবি আপনার রাইট চাবিটা লাগবে। রাইট চাবি কি? আন্ডারস্ট্যান্ডিং দ্য এসে টাইপ ফার্স্ট, আন্ডারস্ট্যান্ডিং দ্য এসে টাইপ ফার্স্ট। ঠিক আছে, তাহলে আগে আমরা দেখি বেসিকে আমাদের ফরম্যাটটা কিভাবে আমরা সাজাবো। আগে আমরা কিভাবে গ্রাফ করব, যে আমি যে এসেটা লিখবো সেটার ফরম্যাটিংটা কী হবে, এটা আগে দেখি। তাহলে আজকে আমরা অপিনিয়ন এসে দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? সবাই রেডি? ওকে। সো ফার্স্ট থিং ফার্স্ট দেখেন, অপিনিয়ন এসের একটা প্রশ্ন যদি আমরা একটু দেখি, আপনাদের লেকচার শিটে সবাই চলে যান, আমরা একটু কাইন্ডলি আমাদের লেকচার শিট একটু ফলো করি। হ্যাঁ, সবাই দেখেন পেজ নাম্বার, ওনাকে একটু লেকচার শিটটা পাস করে দেন। আমরা লেকচার শিটের পেজ নাম্বার 3-তে চলে যাব, লেকচার শিটের পেজ 3-তে চলে যাব সবাই, কাইন্ডলি এভরিওয়ান ফলো দ্য লেকচার শিট টু দ্য পেজ নাম্বার 3, পেজ 3-তে চলে যাব লেকচার শিটের, লেকচার 15 পেজ 3। আচ্ছা, এখানে দেখেন একটা স্যাম্পল অপিনিয়ন এসে দেওয়া আছে, 1 to 8-এর আদলে হচ্ছে গিয়ে এই আনসারটা ক্রাফট করা। যদিও এই আনসারটা একটু শর্টে দেওয়া আছে, যেহেতু লেকচার শিটে দেওয়া একটু শর্টে দেওয়া আছে, এখানে 189 ওয়ার্ডসে দেওয়া আছে, আপনারা এটা 250-তে লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, প্রশ্নটা কেউ পড়তে পারবেন? একটু কোয়েশ্চেনটা পড়েন তো দেখি, একজন পড়েন, হাত তুলে একজন পড়েন প্লিজ, কোয়েশ্চেনটা একটু পড়েন। Some people think that online education is more effective than traditional classroom teaching. Do you agree or disagree? আচ্ছা, আমরা সবার আগে একটু প্রশ্নটা লিখে ফেলি, আপনারাও খাতায় একটু লিখতে পারেন। প্রশ্ন হচ্ছে সাম পিপল থিঙ্ক দ্যাট। আচ্ছা, এখানে আমরা কিভাবে বুঝলাম যে এটা অপিনিয়ন এসে, কিভাবে বুঝলাম? কোয়েশ্চেনের শেষে কি লেখা? ডু ইউ এগ্রি or disagree, do you agree or disagree? পরে যিনি অ্যাটেন্ড করেছেন কাইন্ডলি হচ্ছে আপনি পেজ নাম্বার 2 এর শেষে দেখেন প্রশ্নটা দেওয়া আছে, পেজ 2 এর শেষে 6 সেকশন 6 পেয়েছেন, প্রশ্নটা একটু পড়েন। তার মানে অপিনিয়ন এসে চেনার উপায় কি? ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। অথবা আরেকটা কথাও থাকতে পারে, সেটা কি? গিভ ইউর ওপিনিয়ন, গিভ ইউর। তার মানে আমাকে প্রশ্নটা আগে চিনতে হবে প্রপারলি। প্রশ্ন আমি চিনলে আই ক্যান কি গাইড টু দ্য রাইট আনসার। আমি যদি প্রশ্ন চিনতেই ভুল করি, আমি একটা আসছে এসে টাইপ, আমি দিয়ে আসছি আরেক টাইপের এসের কি আনসার, রাইট? তাহলে আমি প্রশ্নটা আগে লিখে ফেলি, সবাই লিখেন খাতায়। সাম পিপল থিঙ্ক, সবাই খাতায় একটু লিখেন। Some people think that online education is more effective online education is more effective than traditional classroom teaching. তার মানে আপনার প্রথম একটা স্টেটমেন্ট থাকবে, কি থাকবে? একটা ক্লেম বা একটা স্টেটমেন্ট থাকবে। এই স্টেটমেন্টটা কি, যে আমরা যদি একটু বাংলায় আলোচনা করি, এটা এখানে বলছে যে কিছু মানুষ চিন্তা করে বা ক্লেম করে যে অনলাইন যে এডুকেশনটা, মানে যেটা এডটেক বলা হয়, এটা কি বেশি এফেক্টিভ, মানে বেশি কার্যকর দেন ট্রেডিশনাল ক্লাসরুম টিচিং। মানে আমরা অফলাইনে যে ধরনের ক্লাসরুম বা যে ধরনের শিক্ষাগুলো নেই, সেইটার থেকে কি অনলাইনে পড়াটা কি বেশি কার্যকর। এখন আপনাদের অলরেডি মনে মনে আপনারা অনেকে ডিসিশন নিয়ে যাচ্ছেন যে না, আই কি ডিসএগ্রি, আই স্ট্রংলি কি ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট। এখন দেখেন, দেয়ার ইজ নো কারেক্ট অর ইনকারেক্ট আনসার। ওকে, আবারও আমি বলতেছি, এসেতে কখনো এগ্রি করবেন না ডিসএগ্রি করবেন, এইটা হচ্ছে কমপ্লিটলি দিস ইন্ডিপেন্ডেন্স গোজ টু কি
ইউ মানে এই স্বাধীনতাটা আপনার উপরে যে আপনি কি এগ্রি করবেন নাকি কি করবেন, ডিসএগ্রি করবেন। আমি আগের ক্লাসগুলোতে কিন্তু এই কথাটা বলেছিলাম যে এগ্রি করবেন না ডিসএগ্রি করবেন কিসের ভিত্তিতে। ধরেন আমি এগ্রি করলাম, এই স্টেটমেন্টের সাথে এগ্রি করতে চাচ্ছি, দেন হোয়াই উড আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট, কেউ কি বলতে পারবেন? জোরে একটু বলেন হাত তুলে। ধরেন আমি এগ্রি করতেছি যে অনলাইন টিচিংটা বেটার অফলাইনের থেকে, এফেক্টিভ স্টুডেন্টদের জন্য, আমি এগ্রি করলাম। কেন করব? একজন বলবেন, হাত তুলে প্রপারলি বলবেন। জি জি, দেশের বাইরের ভালো ভালো টিচারের কাছে পড়া যায়, এটা তো এক্সাম্পল। জি জি, ডিস্টেন্স লার্নিংটা পসিবল, রাইট? কি নাম আপনার? নোভা। নোভা বলেছে যে ডিস্টেন্স লার্নিং হ্যাপেন। আচ্ছা, আপনি এগ্রি করতেছেন তাই তো? আচ্ছা, ভেরি গুড। তাফি, এগ্রি অর ডিসএগ্রি? ডিসএগ্রি কেন? কারণ হচ্ছে অনলাইন টিচিংয়ে অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। ডিফিকাল্টিস নট ডিস্ট্রাকশন, ডিফিকাল্টিস ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য লেকচার। অফলাইনে যেমন কি প্রচুর প্রশ্নের উত্তর দেওয়া যায় বা প্রচুর কি হাতে কলমে লিখে বোঝানো যায়, অনলাইনে কি এটা পসিবল হয়? লিমিটেড টাইম হয়। আপনারা অনলাইন কোর্স যদি করেন দেখবেন কি অফলাইনে ক্লাস যদি 2 ঘন্টা হয়, অনলাইনে ইট শুড বি অ্যারাউন্ড 1 to 1.5 আওয়ার, রাইট? 1 থেকে 1.5 ঘন্টা, এর বেশি কি হয়? সাধারণত কিন্তু হয় না। কোয়েশ্চেন করার লিমিটেশন থাকে, বিকজ অনলাইনে সেশনগুলো কি 1 ঘন্টার বুকিং হয়, 2 ঘন্টার বেশি ওটা কি সেশন আউট হয়ে যায়, রাইট? বা প্রশ্ন করলেও কি মনোযোগ ধরে রাখা যায় না। আরেকটা প্রবলেম কি, মনোযোগ ধরে রাখা যায় না। দেখেন পুরো ক্লাস কিন্তু 2 ভাগ হয়ে গেছেন, 1 ভাগ এগ্রি করতেছেন, আরেক ভাগ কি ডিসএগ্রি করতেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা একটা কমন কোয়েশ্চেন রিগার্ডিং অপিনিয়ন এসে আমাদের স্টুডেন্টদের থেকে, এটা খুব কমন কোয়েশ্চেন যে স্যার আমি এগ্রিও করতে চাই ডিসএগ্রিও করতে চাই, আমি 2 নৌকায় কি থাকতে চাই। আসলে এই ক্ষেত্রে, এই কোয়েশ্চেনের ক্ষেত্রে ইউ ক্যান নট বি কি অন দ্য বোথ সাইড অফ দি কি স্টেটমেন্ট, ইউ হ্যাভ টু পিক ওয়ান। তার মানে আপনি 2 পাশে কি থাকতে পারছেন না, যে কোনো একটা আপনার সিদ্ধান্তে আসতে হবে। তার মানে অপিনিয়নেসের প্রথম থামস আপ কি, ইউ হ্যাভ টু আইদার কি এগ্রি অর ইউ হ্যাভ টু কি আইদার ডিসএগ্রি। তাহলে যদি এগ্রি করেন, দ্য বডি 1 অ্যান্ড বডি 2 শুড বি কি ফর এগ্রি, তাই না? মানে যেই কারণে আপনি কি বডি 1 অ্যান্ড বডি 2তে যে 2টা রিজন দিবেন, তাহলে এগ্রি করলে কয়টা রিজন দিব? 2টা। কয়টা? ডিসএগ্রি করলেও কয়টা রিজন দিব? 2টা। ওইটা তো আমরা দিবই, এটা পরের আলোচনা। কিন্তু আমি এখানে বলতেছি কিসের ভিত্তিতে আমি এগ্রি ডিসএগ্রি করব, এই উত্তরটা আমি এখনো পাইনি একটি স্টুডেন্টের কাছ থেকে। কেউ বলতে পারবেন? আমি এটা ক্লাসে রিপিটেডলি বলেছিলাম আগের ক্লাসগুলোতে। শান্ত বলতেছে যে এটার পক্ষে এক্সাম্পল বেশি আছে। ভেরি গুড। দেখেন আপনার উপরে ডিপেন্ড করবে। ধরেন আপনি অনলাইন টিচিংয়ে সাপোর্ট করতেছেন, আপনি অনলাইন টিচিং সম্পর্কে অনেক কিছু জানেন, তার মানে ইট ইজ ভেরি অবভিয়াস দ্যাট ইউ উইল হ্যাভ মোর এক্সাম্পল দ্যান কি আদার ক্যান্ডিডেটস, রাইট? তাহলে আপনি যে ফরে গেলেন বা এগ্রি করলেন, আপনার কাছে এক্সাম্পল বেশি আছে, বেশি জানেন, যেটা সেই ব্যাপারে কি করবেন এগ্রি করবেন। যদি ডিসএগ্রি করেন, ডিসএগ্রির ব্যাপারে যদি বেশি জানেন, মানে এক্সাম্পল যদি ডিসএগ্রি সম্পর্কিত এক্সাম্পল আপনার কাছে বেশি থাকে, সেক্ষেত্রে কি করবেন আপনি ডিসএগ্রি করবেন। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? তার মানে এগ্রি করা বা ডিসএগ্রি করার মধ্যে কোনো রাইট রং নাই। ইউ ক্যান চুজ এনি ওয়ান, বাট ইউ হ্যাভ টু মেক শিওর আপনার পাল্লায় কোনটা বেশি আছে। ক্লিয়ার? আচ্ছা, এই টপিকে আমরা তাইলে এখানে বলতেছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। আমাদের রাইটিং টাস্ক 2তে আমরা বলছিলাম আমাদেরকে আগে স্ট্রাকচারটা বুঝতে হবে। কি বুঝতে হবে? স্ট্রাকচারটা বুঝতে হবে। আচ্ছা, এইটার ওয়ার্ড লিমিট কতটুকু কেউ বলতে পারবেন? সাধারণত 250 থেকে 270। এখন এইটার জন্য, এই এসেটা লেখার জন্য আপনার কত সময় পাচ্ছেন পরীক্ষাতে, এক্সামে? এনি আইডিয়া? 40 মিনিটস? নো নো, কত মিনিট পাচ্ছেন জানেন? রং আনসার। আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলেন নোভা। হ্যাঁ না, 1 ঘন্টা পুরো রাইটিং টাস্ক মিলে হচ্ছে 1 ঘন্টা। রাইটিং টাস্ক 1-এ হচ্ছে 20 মিনিট,
একটা হচ্ছে গ্রাফ চার্ট থাকবে বা কিছু থাকবে, রাইটিং টাস্ক 2-তে একটা এসে থাকবে, এটা 40 মিনিট। 35 5 মিনিট আইডিয়া জেনারেট করব আর হ্যাঁ, হুমায়ুন কবির ধরে ফেলছেন, থ্যাংক ইউ। আমাদের তো ওইভাবে জিজ্ঞেস করে না কত মিনিট সেটা জিজ্ঞেস করে। সবাইকে একভাবেই জিজ্ঞাসা করছি, হুমায়ুন কবির বুঝছে, আপনি বুঝেন নাই কেন? হ্যাঁ, 5 মিনিট প্রশ্ন বোঝার জন্য লাস্টে 5 মিনিট আমি কিন্তু ওভারভিউ ক্লাসে এই কথাগুলো বলে গিয়েছিলাম, বলছিলাম না? দেখেন দেখেন, আওয়ার ক্লাস ইজ গেটিং ইন্টারেস্টিং। আমি ইন্টারেস্টিং, আমি একটু দেখাই। ধরেন আমার এটা 40 মিনিট সময়, কত মিনিট? আমার রাইটিং টাস্ক 2 এর জন্য 40 মিনিট, অফিসিয়ালি এটা নির্ধারণ করা। আমার প্রশ্ন বোঝার জন্য সময় নিতে হবে 2 থেকে 3 মিনিট। কয় মিনিট? ক্লিয়ার? এর বেশি নেওয়ার সুযোগ নাই, হাইয়েস্ট 2 থেকে 3 মিনিট। তাইলে 2 থেকে 3 মিনিট গেলে আর কয় মিনিট থাকে? আচ্ছা 2 মিনিট গেলে থাকে আরও ধরে কত? 38 মিনিট। আমার এইবার 5 মিনিটে কি করতে হবে? পয়েন্ট বের করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? পয়েন্ট বের করে ফেলতে হবে। পয়েন্ট বলতে আমি কি, আমি ধরলাম এগ্রি করলাম, কি করলাম? যান আজকে আমরা এগ্রি করতেছি, যান এগ্রি করলাম। তাহলে এগ্রি করলে আগে এখানে ছোট্ট করে লিখলাম আমরা। এখন প্রশ্ন হচ্ছে আপনি মেইন এক্সামে গিয়ে কি এগুলো করতে পারবেন? না, নো, দিস ইজ নট ফর ইউর মেইন এক্সাম। বিকজ মেইন এক্সামে ফেব্রুয়ারির 1, 2026 থেকে সব আইএলটিএস এক্সাম কম্পিউটারে হচ্ছে। মেইন এক্সামে আপনি রাফ করার জায়গা পাচ্ছেন না। পেপার বেজে আপনি হয়তো সাইড নোট নিতে পারবেন। মেইন এক্সামে রাইটিং টাস্কে সাইড নোট নেওয়ার কোনো অপশানস আছে? নাই। তার মানে প্রত্যেকটা জিনিস আপনার রাফটা কোথায় করতে হবে? ইট হ্যাজ টু বি ইনসাইড ইউর ব্রেন, রাইট? তা এটার জন্য আপনাকে আগে বাসায় প্র্যাকটিস করতে হবে কোথায়? পেন অ্যান্ড পেপারে। পেন অ্যান্ড পেপারে। তাহলে এই রাফ প্র্যাকটিসটা কোথায় করব? বাসায় কাগজ কলমে আমি করে ফেলবো। উত্তরটা হচ্ছে ইয়েস, 100% কমন পড়ে। টাইপ অফ কোয়েশ্চেন কমন পড়ে, প্যাটার্ন অফ কোয়েশ্চেন কমন পড়ে, বাট টপিকটা কমন পড়ে না। টপিকটা কম্প্রিহেন্সিভ, মানে এটা যে কোনো জায়গা থেকে আসে। আননোন টপিকটা আননোন, বাট প্যাটার্ন আর কোয়েশ্চেন টাইপ কমন। যেমন এখানে আপনি ক্লাসে ঢোকার আগে আমরা আলোচনা করছি, রাইটিং টাস্ক 2-তে অনলি 6 ধরনের বা 6 টাইপের এসেই আসে। এই 6 টাইপের এসে থেকে যে কোনো একটা টাইপ আপনার পরীক্ষায় আসবে, কিন্তু কোন টপিকের উপরে আসবে? যেমন অনলাইন এডুকেশনেও আসতে পারে, অথবা আপনার আসতে পারে ইকোনমিক্সের উপরে আসতে পারে, স্পোর্টসের উপরে আসতে পারে, ফ্যাশনের উপরেও আসতে পারে, এন্টারটেনমেন্টের উপরে আসতে পারে। বেশি আসে কোনটা? কোনো টপিক আসলে বেশি আসে না, এটা রিপিটেড হয়। 6টা ক্যাটাগরি আছে। কয়টা? 6টা ক্যাটাগরি। আমি একটু বলে দিই ক্যাটাগরিগুলো। এডুকেশন, বিজনেস, ইকোনমিক্স একটা, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, এডুকেশন, আরেকটা কি বলছিলাম? হেলথ। এই 6টা ক্যাটাগরির মধ্যে কি হয়? ঘুরপাক খায়। আপনি আমাদের প্রিভিয়াস লেকচার শিট এবং ক্লাসটা করলে ক্লিয়ার হয়ে যাবেন, এইগুলো প্রশ্ন পাবেন। এখন এখানে একটু দেখেন, তাইলে আমি এগ্রি করলাম, এগ্রি করার পরে আমার কি কাজ? সেকেন্ড স্টেপে কি কাজ? আমার পয়েন্ট বের করে ফেলতে হবে। কি পয়েন্ট বের করতে হবে? ছোট করে, শর্টে। আচ্ছা, অনলাইন টিচিং কেন ভালো? আমি এইভাবে চিন্তা করি মনে মনে, অনলাইন টিচিং কেন ভালো? ঘরে বসে ক্লাস হ্যাঁ, ঘরে বসে ক্লাস যে কোনো জায়গা থেকে ক্লাস অনেক ভালো। ডিস্টেন্স লার্নিং, যে কোনো জায়গা থেকে বলতে কি বোঝা যায়? ডিস্টেন্স লার্নিং 1 নম্বর পয়েন্ট। এটা কি 1 নম্বর পয়েন্ট? আমরা পরের পয়েন্টটা চিন্তা করি। আচ্ছা, আমি একটা কথা বলি, পয়েন্ট চিন্তা করার আগে চিন্তা করবেন যে এই পয়েন্টের উপরে আপনি এক্সাম্পল কয়টা দিতে পারবেন। মিনিমাম 4টা এক্সাম্পল যদি না দিতে পারেন ওই পয়েন্ট নেবেন না। আমি আবারও বলতেছি, মিনিমাম 4টা এক্সাম্পল যদি আপনি কংক্রিট 4টা এক্সাম্পল না দিতে পারেন ওই পয়েন্ট আপনি নেবেন না, যতই ভালো লাগুক। ক্লিয়ার? আপনি এমন পয়েন্ট সিলেক্ট করবেন যেটা কি মিনিমাম 4টা পয়েন্ট আপনি দিতে পারবেন, মানে সরি 4টা এক্সাম্পল আপনি দিতে পারবেন। ওকে, সো জি, ডিস্টেন্স লার্নিংয়ের পরে আমরা যদি অনলাইন এডুকেশন বা অনলাইন লার্নিংয়ের আরেকটা সুবিধা ধরি, সেটা কি হইতে পারে? টাইম এন্ড কস্ট। সময় বাঁচে, কষ্ট। আপনি এক্সাম্পল দিতে পারবেন? কয়টা এক্সাম্পল দিতে পারবেন? স্যার ফার্স্ট কথা হচ্ছে দেখেন, টাইম অ্যান্ড কস্ট কিন্তু আপনার ডিস্টেন্স লার্নিংয়ের মধ্যে এক্সাম্পল। আপনি দেখছেন ভেজাল করে ফেলছেন অলরেডি। সেপারেট একটা দিতে হবে। এই দুইটা আবার কার সাথে কানেক্ট হইতে হবে? এখানে কি বলছে? এফেক্টিভ। কি তার মানে এইটার সেন্ট্রাল কোয়েশ্চেনটা কি ছিল? অনলাইন বা অফলাইন টিচিংয়ের মধ্যে কোনটা এফেক্টিভ, কোনটা এফেক্টিভ? তাহলে এই এফেক্টিভ বুঝাইতে হইলে ডিস্টেন্স লার্নিং এফেক্টিভ, আরেকটা এফেক্টিভনেস বের করতে হবে। বুঝছেন?
তার মানে আপনি যে দুইটা পয়েন্ট আনতেছেন এই পয়েন্টটা সবসময় কী হইতে হবে, ইট হ্যাজ টু বি কানেক্টেড, ইট হ্যাজ টু বি কানেক্টেড, আদারওয়াইজ কোহিয়ারেন্সে আপনি নাম্বার কাটে যাবে আপনার। জি জি সেইটা ঠিক আছে ম্যাডাম, কিন্তু এখানে আপনার ডিস্টেন্স লার্নিংয়ের মধ্যে কিন্তু চলে আসতেছে। দেখেন ব্যস্ততার কারণে কি হয়, যে ধরেন অফিস থেকে দূরে আরেকটা সেন্টারে এসে পড়তে পারে না, ডিস্টেন্সে পড়ে গেছে। ইউ আর পুটিং এক্সাম্পল। জি জি টিচার অপরচুনিটি মানে স্যার জি। দেখা যায় যে লিমিটেড সিট থাকে করতে পারে না, অনলাইনে তো সবার ওয়াইডলি করতে পারে, এই কারণে অনেক টিচার অনলাইনে তো একটা ই থাকে জি অনলাইনে একটা সীমা থাকে আর কি, এই কজনই করতে পারবে, জি তো ওয়াইডলি হয় না। একসাথে অনেক মানুষ ক্লাস করতে পারি, একসাথে অনেক মানুষ ক্লাস করতে পারি। কংক্রিট হচ্ছে না। দেখেন খেয়াল করেন, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল এক্সাম্পল আনতেছেন, কিন্তু আমার এখানে একটা আইডিয়া দরকার যেটার সাথে আমি চারটা এক্সাম্পল টানতে পারবো, এরকম কিছু পাচ্ছেন না। ওয়ার্ল্ডের অন্য জায়গায় যে কোনো টিচার থেকে ক্লাস করা যায়। ওইটা তো ডিস্টেন্স লার্নিংয়ে হইলো। বলেন, রিশানকে বলতে দেন। রিশান। স্যার হচ্ছে কি আমি তো অনলাইন ক্লাস করতাম। হুম আমার একটা হচ্ছে কি আমি এটা মানে যে কোনো টাইমে আমি ক্লাসটা করতে পারতেছি, আর মানে ফ্লেক্সিবিলিটি, আর এটা আমার কাছে মোর প্র্যাকটিক্যাল আর কি। মানে আমার হচ্ছে কি আমি একটা টপিক যদি মিসও করি, মানে ধরো আমি একটা টপিক বুঝতেছি না, তো এটা হচ্ছে আমি বারবার দেখতে পারতেছি, অ্যান্ড ওটা আমার হেল্প করতেছে কি এটা আরো ভালো করে বুঝতে। আচ্ছা, একটা তাহলে আমরা ধরলাম ডিস্টেন্স লার্নিং। ওয়েট, আরেকটা আমরা ধরি সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফ্লেক্সিবিলিটি। কি ফ্লেক্সিবল? অ্যান্ড প্র্যাকটিক্যাল। ফ্লেক্সিবল কি? ফ্লেক্সিবল মেটেরিয়াল লার্নিং। আপনাকে কিন্তু ন্যারোড ডাউন করতে হবে। কি করতে হবে? ন্যারোড ডাউন করতে হবে। ভাষা কথা আপনি লিখতে পারবেন না, তার মানে লার্নিং মেটেরিয়াল, ফ্লেক্সিবল লার্নিং মেটেরিয়াল। আমরা এটার মধ্যে কি কি উদাহরণ দিব আমি একটু বলে দিই মোটা দাগে। ফ্লেক্সিবল লার্নিং মেটেরিয়ালের মধ্যে আমরা দিব যে একসাথে কি 4, 5, 6টা 10টা মানে অনেক কি আমরা অনলাইন পিডিএফ পড়তে পারবো। রেকর্ডেড ভিডিওটা, ক্লাসরুমটা কি আমি রিপিট দেখতে পারবো। ক্লাস লেকচারটাও কি একটা অনলাইন মেটেরিয়াল কিনা? ক্লাস লেকচারটাও তো আপনার অনলাইন মেটেরিয়াল। পড়া না, এটা আমি কি রিপিট দেখতে পারবো না? যদি এটা রেকর্ডেড হয় আমি কি রিপিট দেখতে পারবো। দুইটা এক্সাম্পল পাইছি। 3 নম্বর এক্সাম্পল কি? না, তার মানে এখানে হচ্ছে যে আমি আমি হচ্ছে সাপোর্ট পাবো। কি পাবো? টিচার সাপোর্টটা পাবো। অনলাইন টিচার সাপোর্টটা পাবো। তাহলে আমি এক্সাম্পলগুলো এখন লিখে ফেলবো। কি করব? আগে ডিস্টেন্স লার্নিংয়ের এক্সাম্পল লিখে ফেলি। কয়টা? 4টা। এবার ফ্লেক্সিবল লার্নিং মেটেরিয়ালের এক্সাম্পল লিখে ফেলি। কয়টা? খাতা বের করেন, লিখেন প্লিজ। লিখে ফেলেন। লিখার ক্লাসে লিখতে হবে, লিখার ক্লাসে বসে থাকলে কাজ হবে না। আই নো আপনাদের হয়তো প্র্যাকটিস নাই লিখার, লিখতে হবে, কারণ মেইন এক্সামেও লিখতে হবে। ওনাকে কেউ একটা পেন দিয়ে হেল্প করেন, নোভাকে। অয়ন আছে এক্সট্রা পেন? ইফ ইউ হ্যাভ প্লিজ, থ্যাংক ইউ। ওকে, ডিস্টেন্স লার্নিং। দেখেন ডিস্টেন্স লার্নিংয়ের এক্সাম্পল আমরা ছোট ছোট করে আগে নোটটা নিই। ডিস্টেন্স লার্নিং কি? যে ফ্রম কি এনি লোকেশন, ফ্রম এনি লোকেশন। আমার একটা এক্সাম্পল হয়ে গেল। সেকেন্ড এক্সাম্পলটা কি? আমার ফ্লেক্সিবল টাইম, ফ্লেক্সিবল টাইম। তৃতীয়টা কি? আমার টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট পছন্দ না হলে আরেকটাও দিতে পারেন আপনারা। ফ্লেক্সিবল টাইমটা তো আমরা দিচ্ছি, এখানে দিতে পারেন আপনি সেভস টাইম দিতে পারেন, সেভস টাইম। আচ্ছা, আরেকটা দেখেন আমাদের 4 নম্বর এক্সাম্পল কি হইতে পারে ডিস্টেন্স লার্নিংয়ে? না, এখানে লেখেন টোটালটা বুঝাইতে হবে যে কি কস্ট বা এক্সপেন্স অথবা এক্সপেন্স। আমি এত বড় করে লিখবো না, জাস্ট ছোট ছোট করে আগে নোট করব। আমরা রাইটিং টেস্ট 2 বাসায় যখন প্র্যাকটিস করব আমরা এইভাবে করে প্র্যাকটিস করব। আপনাকে শুনেন, প্রথম 10টা এসে শুনেন, প্রথম 10টা এসে এইভাবে প্র্যাকটিস করতে হবে। আপনি 11 নম্বর এসে থেকে আমি আপনাকে প্রমিস করলাম আপনি রাইটিং টেস্ট 2তে মাস্টার হয়ে যাবেন যদি এইভাবে গ্রাফ করে করে আপনি প্র্যাকটিস করেন। ওকে, ফ্লেক্সিবল লার্নিং মেটেরিয়ালের মধ্যে আমরা কি কি দেখেন,
অনলাইন পিডিএফ, অনলাইন পিডিএফ, রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড ক্লাস, আরেকটা কি টিচার সাপোর্ট। ওর এটা নিয়ে ইস্যু আছে, ও হচ্ছে রাত 11টা 12টার সময় টিচারের সাপোর্ট চায়, মানসিক সাপোর্ট চায়। ওকে, টেক হেল্প ফ্রম চ্যাট জিপিটি হেন্স এলস, ওকে, বিকজ চ্যাট জিপিটি উইল সাপোর্ট ইউ মিড নাইট। টিচাররা কি মিড নাইটে কি ঘুমাবে, তাই না? টিচার্স হ্যাভ ফ্যামিলি অ্যাজ ওয়েল, রাইট? হ্যাঁ, অয়ন হাত তুলেছিলেন, প্লিজ। প্রায় কাছাকাছি হয়ে গেছে। না না না, একটু ডিফারেন্স আছে, একটু ডিফারেন্স আছে, আমি দেখাচ্ছি কিভাবে। হ্যাঁ, দেখেন টিচার সাপোর্টের পরে আরেকটা কি আছে বলেন তো? লিমিটেশন অফ ক্লাস। অভিমান করছে এই জন্য। ওকে, দেখেন আমরা কোথায় ছিলাম, তার মানে আমার এখানে পয়েন্ট, আমার বডি রিজন 1 কি ডিস্টেন্স লার্নিং, রিজন 2 কি ফ্লেক্সিবল লার্নিং ম্যাটেরিয়াল। এইটার আন্ডারে আমার চারটা কয়টা এক্সাম্পল হয়ে গেল? টোটাল 8টা এক্সাম্পল। এখন এইখানে আমার একটু চেক করতে হবে, ওয়েট প্রশ্নটা করে নেন। জি, নিজের রিয়েল লাইফ থেকে এক্সাম্পল দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে সাধারণত অপিনিয়ন এসেগুলোতে সামটাইমস দে আর মেনশনড, মানে মেনশন ইন দ্য কোয়েশ্চেন দ্যাট কি গিভ এক্সাম্পলস ফ্রম কি পার্সোনাল লাইফ, অর ইউ ক্যান শেয়ার ফ্রম ইউর লাইফ এক্সপিরিয়েন্স বা রিয়াল ওয়ার্ল্ড। হ্যাঁ, এই ধরনের কথা থাকলে তখন দ্যাট ইজ ভেরি এনকারেজেবল। বাট যদি এই কথা না থাকে, চেষ্টা করবেন ওভারঅল থেকে দেওয়ার, পার্সোনাল এক্সপিরিয়েন্স বা পার্সোনাল এক্সাম্পল না দেওয়াটাই ভালো অপিনিয়ন এসেতে। ওকে, সোসাইটি থেকে দেওয়াটা বেটার, আই অলওয়েজ মেনশন। আচ্ছা, এখানে দেখেন, তার মানে আমাকে একটা ক্রস চেক করতে হবে। এখানে খেয়াল করেন, এই জায়গায় সাবধান সবাই, অ্যাটেনশন ক্লাস, এই জায়গাটা একটু সাবধান, আমাকে একটু ক্রস চেক করতে হবে। ক্রস চেকটা কি? আমি প্রশ্নে আবার তাকাই, এখানে তুলনা হচ্ছে কার সাথে কার? অনলাইন এডুকেশনের সাথে কার? অফলাইন। এটা হলো অফলাইন আর কি, ট্রেডিশনাল ক্লাসরুম টিচিং। তাহলে অনলাইনের সাথে অফলাইনের তুলনা হচ্ছে। খেয়াল করেন প্লিজ, এখানে কোন পয়েন্টের উপরে কে এফেক্টিভ বেশি, কে? আচ্ছা, তাহলে এফেক্টিভ হচ্ছে আমার মেইন প্রবলেম এখানে, বুঝছেন? এটুকু বুঝছেন? তাহলে এফেক্টিভের সাথে কারকে কানেক্ট করতে হবে? আমার পয়েন্ট 1 এবং পয়েন্ট 2। আচ্ছা দেখেন, ডিস্টেন্স লার্নিং এফেক্টিভ না? ফ্লেক্সিবল লার্নিং মেটেরিয়াল এফেক্টিভ কি না? আচ্ছা, এবার দেখেন এই দুইটা কি কানেক্টেড কি না, এটা একটু চেক করেন তো। 1 আর 2 কি কানেক্টেড কি না, রিলেটেড কি না? খেয়াল করেন, অবশ্যই রিলেটেড। ডিস্টেন্স লার্নিংয়ের জন্য কি লাগে? ফ্লেক্সিবল লার্নিং ম্যাটেরিয়াল লাগে কি না? এইভাবে করে ক্রস চেক কোয়েশ্চেন করতে হবে, মানে ক্রস কোয়েশ্চেন করতে হবে। আবারও বলতেছি, আপনার রিজন 1 এর সাথে রিজন 2 অবশ্যই কানেক্টেড থাকতে হবে। অ্যান্ড অলওয়েজ মনে রাখবেন, রিজন 1 এর রেজাল্ট বা আউটকাম বা নিডটা হবে রিজন 2। খেয়াল করেন, ডিস্টেন্স লার্নিংয়ের জন্য কি দরকার হয়? ফ্লেক্সিবল লার্নিং মেটেরিয়াল, ফ্লেক্সিবল লার্নিং মেটেরিয়াল। এটুকু কি বুঝেছেন? সো এইটার জন্য এইটা লাগে, তাইলে পয়েন্ট 1 এর জন্য কি পয়েন্ট 2 লাগতে হবে, নিড হইতে হবে। ক্লিয়ার? কারণ আপনি যদি একদম বিচ্ছিন্নভাবে পয়েন্ট 1 আর 2 লেখেন, ডিসকানেক্টেডভাবে যদি আপনি লিখেন পয়েন্ট 1 আর 2, আপনার এসেতে নাম্বার কম আসবে, মানে 6-এর উপরে আপনি আনতে পারবেন না। কেন জানেন? আপনার এখানে কোহিয়ারেন্স বা কোহিশন আপনি নাম্বার কাট করে ফেলবে। এবার আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আমরা যদি বলি যে বেটার মানে হাই স্যালারি, আমরা যেটা আগে ক্লাসে সলভ করছি, যে অতিরিক্ত স্যালারি ভালো নাকি হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ভালো। আমরা যদি বলি অতিরিক্ত স্যালারি ভালো, এটার পক্ষে যদি যাই, সেই ক্ষেত্রে দুইটা পয়েন্ট কি? একটা হচ্ছে ফাইনান্সিয়াল কি, একটা হচ্ছে গ্রেটার আর্নিং, একটা কি গ্রেটার আর্নিং, আরেকটা কি ফাইনান্সিয়াল স্ট্যাবিলিটি। এবার আমি আপনাকে একটা বলি, ফাইনান্সিয়াল স্ট্যাবিলিটি কিসের মাধ্যমে হয়? বেশি আর্নিংয়ের মাধ্যমে বা গ্রেটার আর্নিংয়ের মাধ্যমে। তার মানে পয়েন্ট 1 এর সাথে পয়েন্ট 2 কি কানেক্টেড না? পয়েন্ট 1 এর আউটকাম কি পয়েন্ট 2 ছিল না? এটাই আপনাকে বলতেছি। এই জায়গাটা একটু ডিফিকাল্ট, রাইটিং টেস্ট 2 এর এই জায়গাটা একটু ডিফিকাল্ট। কানেক্টেড থাকতে হবে, বুঝতে পেরেছেন? সোজা কথা, কানেক্টেড থাকতে হবে। মানে আপনি যতই ভালো লেখেন 6-7 এর উপরে উঠবে না আপনার নাম্বার, যদি আপনি এইটা কানেক্ট না করতে পারেন।
খুশি হলেই তো হবে না, আমরা তো খুশি হতে পারছি না, বিকজ আপনি 6-7 পেলেন রাইটিংয়ে, আপনি রিডিংয়ে কনফার্ম থাকেন মারা খাবেন, খারাপ করবেন। রিডিংয়ে একটা বেশি স্কোর উঠাইতে পারবেন, আমরা কেউই পারবো না। তো আমাকে রাইটিংয়ে, স্পিকিংয়ে, লিসনিংয়ে 3টা মডিউলে ফাটাই দিতে হবে। আপনি কি বুঝতে পেরেছেন কেন আপনাকে রাইটিংয়ে 7-8 পেতে হবে? বিকজ আপনি কিন্তু রিডিংয়ে পিছায় থাকবেন। সো ওভারঅল ব্যান্ড স্কোরে আপনার 7 আনতে হইলে আপনার 3টা মডিউলে ভালো করতে হবে, একটাতে একটু খারাপ করেন, অসুবিধা নেই। ক্লিয়ার সবাই? সো ইট শুড বি ইউর স্ট্র্যাটেজি। আচ্ছা, আমরা যদি এই পর্যন্ত বুঝি, আমি এর পরের অংশে যাব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনার এক্সাম্পলের জন্য, আপনার এক্সাম্পল দেওয়ার জন্য, পয়েন্ট অ্যাড করার জন্য, তারপরে বলে কন্ট্রাস্ট করার জন্য, কনক্লুশন টানার জন্য ইউ নিড সাম ট্রানজিশনাল ওয়ার্ড। কি ট্রানজিশনাল ওয়ার্ড? এটা আপনারা চলে যাবেন পেজ নাম্বার কততে জানেন? আপনারা পেজ নাম্বার 2তেই দেখেন, এখানে কিছু ট্রানজিশনাল ওয়ার্ড দেওয়া আছে। পেজ আসলে 1 থেকে শুরু, দেখেন পেজ 1 থেকে 2 একটু রিডিং দেন। এখানে দেখেন লিস্ট অফ ট্রানজিশনাল ওয়ার্ড আছে, দেখেন এখানে হালকা করে দেওয়া আছে। আপনারা কি ডিটেল দেখতে চাচ্ছেন? তাহলে পেজ নাম্বার আমি বলে দিচ্ছি কোথায় যাবেন। পেজ নাম্বার 5-এ চলে যান। পেজ নাম্বার 5 আর 6 পড়েন। 5, 6, 7 তিনটাতেই দেখেন আছে, 8-এও আছে। 5, 6, 7, 8 4টা পেজে দেখেন ট্রানজিশনাল ওয়ার্ড আছে। ফাইভ, 6, 7, 8 4টা পেজে দেখেন ট্রানজিশনাল ওয়ার্ড দেওয়া আছে। আমি একটু হালকা করে বলে দেই এখানে কি কি থাকবে। একটা হচ্ছে আপনি যদি পয়েন্ট অ্যাড করতে চান তাহলে কি দিবেন? মোর ওভার। কি লিখবেন? মোর ওভার। মানে একই বিষয়ে যদি একাধিক কথা বলতে চান, একটা টপিকের উপরে যদি একাধিক কথা বলতে চান, ততোধিক কথা বলতে চান, বলতে হবে মোর ওভার। কমা দিতে হবে, এগুলোর পরে কমা দিতে হবে। এরপরে আপনি যখন এক্সাম্পল দিতে চান সেক্ষেত্রে কি বলতে হবে? ফর এক্সাম্পল। একবার বলবেন ফর এক্সাম্পল, আরেকবার বলবেন কি? ফর ইনস্ট্যান্স। আচ্ছা, এরপরে আপনাকে কন্ট্রাস্ট যদি করতে হয় কি লিখতে হবে? হাউ এভার। কি লিখতে হবে? হাউ এভার। অথবা বলতে পারেন কি? নেভার দ্য লেস। নেভার লেস। এরপরে না, অন দ্য আদার হ্যান্ডটা খুব পচা, গুলিস্তান মার্কা ট্রানজিশনাল ওয়ার্ড, ওটা ইউজ করবেন না। ক্লিয়ার? না, বেশি কর্নারে চলে গেলে এটা ট্র্যাক রাখতে পারতেছে না। সো এখানে দেখেন নেভারদালেস, হাউএভার। এরপরে আপনি কনক্লুশন টানার জন্য কি বলবেন? কনক্লুশন টানার জন্য বলবেন ফাইনালি। কি বলবেন? ডবল এল আছে একটা। ওকে, এই কয়েকটা ট্রানজিশনাল ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তো ট্রানজিশনাল ওয়ার্ডগুলো তো আমরা দেখলাম কিভাবে আমরা এক্সাম্পলগুলো দিব। আপনারা খাতায় কি তুলেছেন? সবগুলো এক্সাম্পল এবং সবগুলো পয়েন্ট তুলেছেন? তাহলে আমরা কি মেইন এসেতে ঢুকবো এখন? সবাই রেডি? আর ইউ পিপল রেডি? ওকে, লেটস ডিগ ইনটু দ্য মেইন এসে। দেন আমরা এখন মেইন এসেটা লিখবো। ফার্স্টে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে রাখবেন, রাইটিং টাস্ক 2-তে মার্কিং হয় 2টা বিষয়ের উপরে। হাউ গুড ইউ আর অ্যাট কনস্ট্রাক্টিং দ্য থিসিস স্টেটমেন্ট। রিমেম্বার দিস। আপনি কত ভালো থিসিস স্টেটমেন্ট তৈরি করতে পারেন, এইটার উপরে আপনার নাম্বার। যারা থিসিস স্টেটমেন্টে ভুল করবেন তারা পুরো এসেতে নাম্বার কম পাবেন। আমি আবারও রিপিট করছি, যারা থিসিস স্টেটমেন্টে ভুল করবেন তারা পুরো এসেতে নাম্বার কম পাবেন। থিসিস স্টেটমেন্ট কি? এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের সেকেন্ড লাইন। কোন লাইন? সেকেন্ড লাইন। ইন্ট্রোডাকশনের সেকেন্ড লাইনে খুব সাবধান। এখানে কি উল্লেখ করতে হয়? 2টা পয়েন্ট উল্লেখ করতে হয়। কয়টা পয়েন্ট? যদি 4 প্যারাগ্রাফে যান 2টা পয়েন্ট উল্লেখ করতে হবে। চলেন আমরা দেখি কিভাবে করব। তাহলে এতটুকু কি মুছবো আমি? ওকে, আমাকে এগুলো কিন্তু দেখে দেখে একটু বলতে হবে। আপনারা লিখেছেন না খাতায়? ঠিক আছে, মুছে ফেললাম। আচ্ছা বলেন তো, রাইটিং টাস্ক 2 হোক বা রাইটিং টাস্ক 1, আপনার প্রথম কাজ কি জানেন? সেটা তো আমরা জানি, ইন্ট্রোডাকশন তো সবাই জানি। কি করবেন? হ্যাঁ, আরে বাংলা কথা হচ্ছে প্রশ্ন তুলে দিবেন। কি করবেন? প্রশ্ন তুললেই 1 নম্বর হয়ে গেছে আপনার। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার। না পারলে প্রশ্ন দিলে হয় পড়ো। হ্যাঁ, এটা ওকে। হ্যাঁ, দেয়ার আর লট অফ সাজেশনস। হ্যাঁ, এটা আসে, এরকম থাকে। এখন দেখেন এখানে আমরা দেখি, এখানে প্রশ্নটা কি? সাম পিপল থিঙ্ক। আচ্ছা, প্যারাফ্রেজ করা মানে কি শুধু সিনোনিম দিয়ে রিপ্লেস করা? নো।
চারটা জিনিস বলছিলাম প্যারাফ্রেজে। একটা হচ্ছে সিনোনিম চেঞ্জ করা, কি করা? ফার্স্ট থিং সিনোনিম চেঞ্জ করা। নাম্বার 2 কি ছিল? স্ট্রাকচার, যেমন সেন্টেন্স স্ট্রাকচারে ভ্যারিয়েশন আনা, সেন্টেন্স স্ট্রাকচারে ভ্যারিয়েশন আনা। যদি সিম্পল সেন্টেন্স থাকে কিসে নিয়ে যাবেন? কম্পাউন্ডে। কম্পাউন্ড থাকলে সিম্পলে নিয়ে আসবেন। যদি সিম্পল কম্পাউন্ড থাকে সেক্ষেত্রে কি করতে পারেন? আপনি জিরান্ড ইউজ করতে পারেন। কি ইউজ করতে পারেন? আপনারা জিরান্ডের ক্লাস করেছেন না? টুকটাক ধারণা আছে না? হ্যাঁ। আরেকটা যেটা করতে পারেন, আপনারা টেন্স চেঞ্জ করতে পারেন। কি করতে পারেন? টেন্স চেঞ্জ করতে পারেন। আরেকটা কি করতে পারেন? ফ্রেজেস ইউজ করতে পারেন। কি ইউজ করতে পারেন? ফ্রেজ ইউজ করতে পারেন বা ইডিয়মস ইউজ করতে পারেন। তবে ইডিয়মস ইউজ করাটা একটু ডিফিকাল্ট হবে, ফ্রেজ ইউজ করাটা ইজিয়ার হবে। ইডিয়মস হচ্ছে কোন ইডিয়ম কোথায় ফিট করবে আপনি বুঝবেন না অনেক সময়। না করাটা বেটার, মানে টুতে বেটার না করাটাই বেটার, মানে এটা মিসপ্লেসড হওয়ার চান্সেস বেশি থাকে। কালকে যেমন অ্যাক্টিভ প্যাসিভের ক্লাসে বললাম যে আপনার পারফেক্ট কন্টিনিউয়াসে আপনি কি প্যাসিভ করতে যান না, এটা আসলে কি কাজের থেকে অকাজ বেশি হয়। আচ্ছা আমরা একটু এখানে দেখি, তাহলে সাম পিপলের সিনোনিম কি হবে? সাম পিপলের সিনোনিম, হ্যাঁ সাম মানে কি? মেনি। এই যে ভুল করলেন, সাম মানে কি? সাম মানে মেনি হয়। আচ্ছা লেখেন ফিউ পিপল, লিখে ফেলেন ফিউ পিপল। থিঙ্ক দ্যাটের জায়গায় কি লেখা যাবে? বিলিভ দ্যাট। থিঙ্কের বদলে কি লেখা যাবে? বিলিভ দ্যাট। আরেকটা কি লেখা যাবে? ক্লেম। কি? ক্লেম দ্যাট। আমরা এখানে ক্লেম লিখি, ফিউ পিপল ক্লেম দ্যাট অনলাইন এডুকেশন ইজ মোর এফেক্টিভ দ্যান ট্রেডিশনাল ক্লাসরুম টিচিং। আচ্ছা এখানে একটু দেখেন, প্রশ্ন একটু পরে নিব, আমি প্রশ্নগুলো একটু পরে নিব। অনলাইন এডুকেশন আমি রিপ্লেস করতে চাচ্ছি না, আমি ট্রেডিশনাল ক্লাসরুমটাকে আমি অফলাইন টিচিং লিখলে হবে? হবে 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 হবে। তাইলে আমি অফলাইনে লিখে ফেলি। দেখেন ফিউ পিপল ক্লেম দ্যাট অনলাইন এডুকেশন ইজ মোর এফেক্টিভের জায়গায় কি লিখতে পারবো? হ্যাঁ বেনিফিশিয়াল লেখা যায়, এফিশিয়েন্ট লেখা যায়। কি লেখা যায়? এফিশিয়েন্ট। দেন অফলাইন এডুকেশন, কি লিখলাম? অফলাইন এডুকেশন। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বুঝেন? আমি আসতেছি, একটা একটা প্রশ্নগুলো লিখে রাখেন, ছোট করে নোট নেন, আমি শেষে উত্তর দিব, কারণ আমাদের সেশনের টাইম ওভার হয়ে যাচ্ছে, এটা থেকে শেষ করতে হবে। তার মানে আপনারা এই পর্যন্ত প্রশ্নটা তুলবেন কিভাবে বুঝছেন? ট্রাই টু রাইট ইন ভেরি সিম্পল ওয়ে। যতটুকু সিম্পলভাবে কাজ করা যায় ওভাবে করবেন, খুব ডিফিকাল্টভাবে লিখতে যাবেন না। বিকজ আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের টেন্ডেন্সি হচ্ছে আননোন ভোকাবুলারি থ্রো করা। আননোন ভোকাবুলারি থ্রো করতে গিয়ে যদি গ্রামার বা স্পেলিংয়ে মিস্টেক করেন আপনার নাম্বার কিন্তু কাট হয়ে যাবে। যেগুলো জানেন ওগুলো আগে ইউজ করেন। এরপরে আপনি লিখবেন কি? আই স্ট্রংলি, কি এগ্রি with this statement. বলা যাবে আই স্ট্রংলি বিলিভ দ্যাটও বলা যাবে। আই স্ট্রংলি কি ফর দিস, কি মানে এটার সাথেও আসি, এটাও বলা যাবে। তাহলে উইথ দিস স্টেটমেন্ট, এখন আপনাকে কি বলতে হবে? সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, আমরা কিন্তু থিসিস স্টার্ট করছি কোথা থেকে? আই স্ট্রংলি এগ্রি থেকেই কিন্তু আপনার থিসিস স্টেটমেন্ট স্টার্ট। তাহলে কয়টা পয়েন্ট জানি ছিল আমাদের? কয়টা? দুটো। তাহলে সিন্স, সিন্স কি অথবা বিকজ দেওয়া যাবে। কি দেওয়া যাবে? বিকজ। বলেন তো রিজন ওয়ানটা বলেন। সিন্স। আচ্ছা ইন অনলাইন এডুকেশন দেয়ার ইজ ডিস্টেন্স লার্নিং, কি ডিস্টেন্স লার্নিং অ্যান্ড নেক্সট পয়েন্টটা কি ছিল? একজন কথা বলি, একজন একজন, কি অ্যান্ড ফ্লেক্সিবল লার্নিং ম্যাটেরিয়াল।
অ্যাভেইলেবল কি অ্যাভেইলেবল। আচ্ছা এইখানে আমাদের একটা জিনিস খেয়াল করেন, সিন্স ইন অনলাইন এডুকেশন দেয়ার ইজ, এখানে কি একটা জিনিস বলছি না আমরা দুইটা জিনিস বলছি? দুইটা। তাহলে এখানে কি ইজ দিবেন না আর দিবেন? তাহলে আমাদের কিন্তু এই সমস্ত মিস্টেকই আমরা রাইটিংয়ে করি, খুব বড় মিস্টেক করি না আমরা, সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের মতো ছোট ছোট মিস্টেক করি। তাহলে এখানে কি হয়ে যাবে, দুইটা পয়েন্টের জন্য কি হয়ে গেল, আর হয়ে গেল। আমার থিসিস স্টেটমেন্ট পারফেক্ট, এইটার থেকে পারফেক্ট থিসিস স্টেটমেন্ট নাই সিম্পল ওয়েতে। এইটুকু কি লেখা যাবে মেইন এক্সামে? পারবেন? খুব সহজ। কিন্তু আমি এখানে কয়টা লাইন লিখেছি খেয়াল করেন তো, কয়টা লাইন লিখেছি? আসলে সেন্টেন্স দুইটা, ওয়ার্ড কয়টা কেউ কাউন্ট নিতে পারবেন? একটা সেন্টেন্সে কয়টা ওয়ার্ড কাউন্ট নেন? 2 4 6 8 10 12, 2 4 6 8 10 12 14, তারপরে কি 17টা। টোটাল কয়টা আছে? টোটাল কয়টা আছে এখানে? হ্যাঁ 17 আর 12 কত? আরে পাবলিক, টোটাল কয়টা ওয়ার্ড হয়েছে? 29টা ওয়ার্ড হয়েছে। আপনি খেয়াল করেন আপনার দুইটা সেন্টেন্সেই কয়টা ওয়ার্ড হয়ে গেছে? 29টা ওয়ার্ড হয়ে গেছে। তার মানে আমি একটু বুঝাই বলি, আপনার এসের আগে একটা প্ল্যান থাকতে হবে। এই ওয়েট ওয়েট ওয়েট, ডোন্ট টক প্লিজ, ডোন্ট মাম্বল প্লিজ, সাইড। আপনার এসের একটা প্ল্যান থাকতে হবে যে আমি কয় লাইন কোথায় লিখবো, কয় লাইন। আমি একটু বলে দিচ্ছি, আপনাকে 22 থেকে 25 লাইন লিখতে হবে। কয় লাইন? এখন দেখেন, তাইলে ইন্ট্রোডাকশন বা থিসিস মিলা, ইন্ট্রোতে আপনি লিখলেন হচ্ছে কয়টা লাইন আমি বলে দিচ্ছি, আপনি লিখলেন হচ্ছে 3 থেকে 4 লাইন। কয় লাইন? 3 থেকে 4 লাইন। বডি 1-এ কয়টা লিখলেন? বডি 1-এ আপনি লিখলেন 8 লাইন। কয় লাইন? বডি 2-তে কয়টা লিখলেন? সেম 8 লাইন। কনক্লুশনে কয়টা লিখবেন? 3 থেকে আবার 4 লাইন। এবার আপনি যোগ করেন তো টোটাল কয় লাইন আসে? 8 দুগুণে 16 আর 4 4 8, কত আসে? 16 আর 8-এ হ্যাঁ টোটাল এই 24 লাইন লিখবেন, এর কম বেশি না লিখলেই চলবে। তার মানে ইন্ট্রোতে আপনি কি যদি 3 লাইন লেখেন তাহলে, আর কনক্লুশনে 3 লাইন লেখেন, তাহলে হচ্ছে বডি 1 আর 2-তে 9 লাইন দিয়ে দিবেন। ক্লিয়ার? তার মানে আপনার আসলে এসেটা কতটুকুর মধ্যে লিখতে হবে, কয়টা লাইন লিখলে হবে? টাস্ক 2-তে 22 থেকে 25 লাইন। 22 থেকে, রেঞ্জটা হচ্ছে কি 22 থেকে 25 লাইন। আমি এখন ফিক্স যদি বলে দিই 22 লাইন, বা আমি যদি ফিক্স বলে দিই 25 লাইন, এটা হবে না। কেন হবে না একটু বুঝাই বলি। আপনার এসের প্রশ্নের উপর ডিপেন্ড করবে। পয়েন্টটা বুঝেছেন? প্রশ্নের উপর, ধরনের উপর ডিপেন্ড করবে। এই জন্য উই হ্যাভ টু গো থ্রু আ কি রেঞ্জ। রেঞ্জটা কত? 22 থেকে কত মাথার মধ্যে সেট করে নেন, এর বেশি কিন্তু লেখা যাবে না। 22 থেকে 25 এটা যদি লিখতে পারেন আপনার ওয়ার্ড লিমিট ক্রস করবে না ইনশাল্লাহ। ওকে, এটা প্রুভড, এটা আমরা সব লক্ষ লক্ষ স্টুডেন্ট এগুলো লিখে আসছে। ওকে, এখন দেখেন তাহলে আমার প্ল্যান করা শেষ। আমি এখানে কয় লাইন লিখছি? 2 লাইন। কয় লাইন? আসলে টেকনিক্যালি আমি যদি এন্ডটাকে কাট করি আসলে কয় লাইন লিখে ফেলছি? 3 লাইন। কয় লাইন? 3 লাইন। তার মানে আমার এখানে লিমিট হয়ে গেছে। তাহলে থিসিস স্টেটমেন্ট কি বুঝতে পেরেছি? বুঝা হইলে আমি মুছে দিব। আমি এবার হচ্ছে বডি 1-এ যাব। আমি আপনাদেরকে বডি 1 পর্যন্ত দেখাবো, বডি 2টা আপনারা করবেন, আর কনক্লুশনটা দেখাবো। যে প্রশ্ন একটাই থাকবে, 2 ভাগ না, একটাই লিখতেছি আমরা। প্যারা থাকবে, 4টা প্যারায় লিখতে হবে। একটা এসেই থাকবে, 6 ধরনের এসের টাইপ থেকে যে কোনো একটাই থাকবে। ওকে, বাট ইউ হ্যাভ টু আনসার ইন 1 এসে, মানে 4টা প্যারাগ্রাফ থাকবে। একটা এসেতে কয়টা প্যারাগ্রাফ? 4টা প্যারাগ্রাফ থাকবে। আচ্ছা, আমরা কি এর পরের অংশে যাব? এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি, প্রশ্ন? আমি তো এটা এগ্রি করছি, তো এগ্রিটা বডি 1-এ দিচ্ছি। আমি যদি ডিসএগ্রিটা যদি বডি 1-এ দিই তাহলে হবে না? বুঝতে পারি নাই। আমি তো এগ্রি করছি। জি। এগ্রিতে আমি তো বডি 1-এ এগ্রি লিখব। জি। আর বডি 2-তে না, আপনি পুরোটা রং বুঝেছেন হুমায়ুন কবির, পুরোটাই রং বুঝেছেন আপনি। আমি আবারও আপনাকে বুঝাই দিই। আমি প্রথম থেকে এই জিনিসটা বলতেছি, আপনি এএসএতে শুধুমাত্র হয় এগ্রি করবেন অথবা ডিসএগ্রি করবেন। এবার বলি, শুনেন আগে কথা। এগ্রি যদি করেন, এগ্রির জন্য 2টা, বডি 1 বডি 2 হবে।
আর কিছু তো নাই। যদি ডিসএগ্রি করতেন, ডিসএগ্রির জন্য বডি 1 বডি 2 হবে। মানে দুইটাতেই আমি এগ্রি করি। জি, এগ্রির জন্য আমরা যে দুইটা পয়েন্ট বের করলাম এটা তো এগ্রি করছি দেখে বের করছি। মানে আপনাকে থিসিসে ডিসাইড করতে হবে আপনি কি ডিসএগ্রি করছেন না এগ্রি করছেন। পয়েন্টটা বুঝছেন? আপনি কি বুঝছেন? আমি বুঝছি, আমি বুঝাই বলি। আপনি বুঝছেন বডি 1 এগ্রি নিয়ে লিখবেন বডি 2তে, নো, এত প্যাচ নাই। রাইটিং টাস্ক 2 খুব সিম্পল, আমরা এটাকে প্যাচাই ফেলি স্টুডেন্টরা, বুঝছেন? অপিনিয়নের সাথে কী করবেন বলেন তো? যে কোনো এক পক্ষে যাবেন, সেই যেই পক্ষে গেলেন ওই পক্ষের জন্য 2টা রিজন দেবেন। কয়টা রিজন? 2টা রিজন। যদি এগ্রি ডিসএগ্রি যদি মিল করে লিখি না, লেখা যাবে না, নিষেধ, অ্যাবসলুট নিষেধ। আপনি কি বডি প্যারাগ্রাফ এই 4টা 8টা লিখতে পারবেন? পারবেন না, সো ইটস নট পসিবল। ওকে, ওটা করা যাবে না। আচ্ছা, এইটুকু কি বুঝবো? সবাই বুঝেছেন? বাকিরা মুনতাসির ক্লিয়ার? ওকে, আমরা আগে বেসিকটা দেখি, আমরা ক্লাস শেষে আরেকবার এটা রিভাইজ দেবো, তো রিপিট যাব, সমস্যা নেই। আচ্ছা, যেখানে ছিলাম তো যেটা বলছিলাম যে আমাদের বডি 1-এর প্রথম পয়েন্টটা কী ছিল, মানে বডি 1-এর আমাদের রিজন 1টা কী ছিল? কে বলবে? একজন বলেন তো, মুনতাসির বলেন। কি? অনলাইন এডুকেশনে ডিস্টেন্স লার্নিং পসিবল। ঠিক আছে, তাই আমরা লেখা শুরু করি। লিখলাম যে আমরা ইন অনলাইন, কিছুই লাগবে না। আপনি এসের শুরুতে কখনো ট্রানজিশনাল ওয়ার্ড লাগে না, মিডলে লাগে, লাগবে না। এখান থেকে দেখেন, ইন অনলাইন লার্নিং। আচ্ছা, আপনারা একটু লিখেন তো প্লিজ, কাইন্ডলি একটু লিখেন। হ্যাঁ, লিখতে থাকেন। ইন অনলাইন লার্নিং, one big advantage is it allows the learners to join, please don't talk, to join classes from any location. আমাদের প্রথম এক্সাম্পলটা কি ছিল? ফ্রম এনি লোকেশন ছিল না? তাহলে আপনি প্রথম এক্সাম্পলটাই লিখেন, ফ্রম এনি লোকেশন, লোকেশনস। এবার আপনি বলেন ফর এক্সাম্পল, for example, a student who does not stay in the city may join classes from his village, his remote village, to a renowned university. আচ্ছা, খেয়াল করেন এখানে কয় লাইন লিখলাম আমি? 2 লাইন, তাই না? আমার ওখানে 4টা এক্সাম্পল ছিল না? কয়টা? 4টা এক্সাম্পলের জন্য 2টা করে কয়টা হবে? 8 লাইন হবে। ক্লিয়ার কি না? 4টা এক্সাম্পলের জন্য 2টা করে কয়টা হবে? 8টা হবে। তাহলে আমি ফ্রম এনি লোকেশন কভার করছি, তাহলে আমার এটা শেষ, এক্সাম্পল দিছি শেষ। যে গ্রামের থেকে কি শহরের একটা দামি দামি ভার্সিটির ক্লাসও চাইলে সে কী করতে পারে? অ্যাটেন্ড করতে পারে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, আমরা পরের পয়েন্টে একটু বলেন তো রিশান, পরের পয়েন্টে একটু বলেন। ফ্লেক্সিবল টাইমিং। মোর ওভার, আমি একই বিষয়ে কথা বলতেছি না? তাহলে কি মোর ওভার this student খেয়াল করেন আপনার যাতে মনে না হয় যে আগের এক্সাম্পলের সাথে পরের এক্সাম্পল ডিসকানেক্টেড। আমি কি সেপারেট একটা এক্সাম্পল দিচ্ছি নাকি একটি স্টুডেন্টকে নিয়ে কথা বলতেছি? খেয়াল করেছেন? আমি কিন্তু ওই স্টুডেন্ট নিয়েই পরের এক্সাম্পলে ঢুকবো। দেখেন,
এই জায়গাটাই ডিফিকাল্ট। কোহিয়ারেন্স কেন ডিফিকাল্ট বুঝছেন? আমরা কিন্তু কানেক্ট করতে পারি না, খাপছাড়া লিখি, এভাবে লিখলে হবে না। তাহলে মোর ওভার দিস স্টুডেন্ট কি বললেন জানি, ফ্লেক্সিবল টাইম, ওকে, ক্যান অলসো জয়েন ক্লাসেস, চুপ করে ক্লাস করেন, না ক্লাস করেন পরে আবার বুঝাবো। এখানে দেখেন, ক্যান অলসো জয়েন ক্লাসেস, হ্যাঁ, অ্যাট হিজ কনভিনিয়েন্ট, ফ্লেক্সিবলের ইয়ে কি, কনভিনিয়েন্ট আওয়ার। ফর এক্সাম্পল, এখানে কি ফর এক্সাম্পল লিখবেন না ফর ইনস্টেন্স? একবারও এক্সাম্পল লিখছেন, এখন কি লিখবেন? ফর ইনস্টেন্স। ফর ইনস্টেন্স if he is in his job, he can join classes after his working hour. আচ্ছা, থার্ড আমাদের কি ছিল রিশান? থার্ড ওয়ান একজন বলেন। হ্যাঁ, সেভস টাইম। আচ্ছা, এরপরে আমি কি লিখবো? মোর ওভার একবার লিখে ফেলছি, এবার আমি লিখবো ফার্দার মোর। কেন লিখবো? সেম সাউন্ড, একই শোনায়। আমি কি লিখবো? এডিশনালি ডবল এল আছে, সাবধান, হ্যাঁ, কমা, প্রত্যেকটা ট্রানজিশনাল ওয়ার্ডের পরে দেয়ার শুড বি এ কমা। এডিশনালি হি ক্যান save his time. For example, he can spend time with his family even after কি, এর পরেও, even after his work and study. প্লিজ ডোন্ট টক, ক্লাস চলতেছে, কথা বলেন না। ওয়ার্ক অ্যান্ড স্টাডি মানে এডিশনালি বললাম হি ইজ সেভ টাইম। ফর এক্সাম্পল, হি ক্যান স্পেন্ড টাইম উইথ হিজ কি ফ্যামিলি ইভেন আফটার হিজ ওয়ার্ক অ্যান্ড স্টাডি। মানে কীভাবে সময় সেভ করে, এখানে যেটা বোঝাচ্ছে যে সে কাজ করার পরেও, পড়াশোনা করার পরেও কি করতে পারে, তার ফ্যামিলির সাথে সময় দিতে পারে। এইভাবে সে সময়টা আসলে সেভ করে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার বুঝেছেন? 3 নাম্বার কিন্তু আমাদের শেষ। এবার লাস্ট, আমি উপরের অংশটা মুছে দিচ্ছি, 4-এ যাচ্ছি। ইভেন আফটার হিজ ওয়ার্ক অ্যান্ড স্টাডি, হ্যাঁ। আচ্ছা, 4 কি ছিল আমাকে বলেন তো? জি, ওকে। তারপরে আপনি বলেন যে ইন এডিশন কমা দিস স্টুডেন্ট ডু নট নিড টু, ডু নট হবে না, ডাজ নট হবে। আপনারা কিন্তু এই ভুলগুলো করেন। ডাজ নট কি রিকোয়ার বলবেন না নিড টু বলবেন? এখানে রিকোয়ার বলার দরকার আছে, এখানে সিম্পল দেন। নিড টু কি, নিড টু কমিউট, ট্রাভেল বলবেন না কমিউট বলবেন? কথা বলে না, ট্রাভেল বলবেন না কমিউট বলবেন? কমিউট বলবেন। ট্রাভেল বলবেন পাইলে আপনি 5, কমিউট লিখলে পাবেন কি 7। তাহলে কি নিড নট টু কমিউট টু হিজ কি হিজ কি কলেজ অর ইউনিভার্সিটি। এইখানে আপনি এবার বলেন যে ইন দিস ওয়ে, ফর এক্সাম্পল আর বলা যাবে না, ইন দিস ওয়ে হি সেভস a lot of
মানি অ্যান্ড টাইম। ঠিক আছে, সো দিজ আর দ্য থিং ওভারঅল, যে আপনার আমাদের যে এই লাস্টের যে পয়েন্টটা 4 নম্বর পয়েন্টটা কিন্তু আমরা কভার করলাম। তাহলে 8টা লাইন কি হয়েছে গুনে দেখেন, এবার কাউন্ট করেন টোটাল কয়টা লাইন হয়েছে। জাস্ট গিভ মি 2 মিনিটস, ওকে নোভা। কি দেখতে অসুবিধা হচ্ছে? সামনে বসেন। নিচের লেখাগুলো এটা হচ্ছে even after his work and study. ওয়ার্ক অ্যান্ড স্টাডি। কোন জায়গায় দেখতে আমাকে বলেন, আমি হেল্প করছি। নোভা, নোভা কোথায় বুঝতে পারেন আমাকে বলো, আমি হেল্প করছি প্লিজ। কোনটা, কোন লাইনটা? ভাইয়া হেল্প করছে, ওকে টেক হেল্প ফ্রম হিম। এখানে দেখেন, তাইলে আমাদের কয়টা লাইন হচ্ছে? আব্দুল্লাহ কোনো প্রবলেম, বুঝতে অসুবিধা? হ্যাঁ হ্যাঁ, মুদাসির হ্যাঁ লিখেছেন পুরোটা, কয়টা লাইন হয়েছে? কয়টা গুনেন? 8টা হওয়ার কথা, গুনতেও হবে না, 8টা হয়ে গেছে। 8টা ফুল স্টপ গুনেন, কয়টা? 8টা না? আপনার বডি 1-এ কয়টা হয়েছে? বডি 1-এ 8টা লাইন হয়েছে, আপনি 15টা কোথায় পেয়েছেন? একটা সেন্টেন্স একটা হি ইজ ক্রেজি মুনতাসির। এটা আমি ইউটিউবে দিব আপনার নাম দিয়ে, দাঁড়ান দেখ আপনার ভাইরাল করতেছি রাখ। আর হচ্ছে গিয়ে শোনেন, এখানে হচ্ছে টোটাল কয়টা লাইন? বডি 1-এ 8টা লাইন। ক্লিয়ার না, সবাই বুঝছেন? এখন এইভাবে করে বডি 2-এর সেম প্যাটার্নে যাবে, বডি 2-এর 8টা লাইন আপনার লিখতে হবে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি চেক করে দিব, ফিডব্যাক দিব। আমি একটু কনক্লুশনটা দেখাই। জি, একটা প্যারা শেষ করলাম আমরা। ওটা এটা अराउंड 100 ওয়াট হয়ে গেছে। কোনটা? এটা হোক, অসুবিধা নাই, হোক অসুবিধা নেই। আপনি কনক্লুশনে 2 লাইন লেখেন, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে ধরেন আমার লেখার স্টাইলের সাথে আপনাদেরটা মিলতেই হবে এমন না, আমি জাস্ট দেখাইছি যে আপনি এক্সাম্পলটা একটু শর্ট করে দেন, সমস্যা নেই, ঠিক আছে? এটা ডিপেন্ড করে এক একজনের রাইটিং স্টাইলের উপরে। আচ্ছা, আমরা কি কনক্লুশনটায় যাব না আপনাদের লেখা হয়েছে, তোলা হয়েছে? আমি একটু কনক্লুশনে যাই। হ্যাঁ, আমি নিচে দিচ্ছি না, আমি উপর থেকে লিখছি, সমস্যা নেই। আমি জাস্ট কনক্লুশনটা দেখাই দিচ্ছি। সবাই বলেন ইন্ট্রোডাকশনের ফার্স্ট লাইন, সরি ইন্ট্রোডাকশনের লাস্ট লাইন, সবাই বলেন ইন্ট্রোডাকশনের লাস্ট লাইন। আপনি বলছেন না কেন? ইন্ট্রোডাকশনের লাস্ট লাইন, কনক্লুশনের ফার্স্ট লাইন, ইন্ট্রোডাকশনের লাস্ট লাইন, কনক্লুশনের ফার্স্ট লাইন। তাফি, ইন্ট্রোডাকশনের লাস্ট লাইন, কনক্লুশনের ফার্স্ট লাইন। তার মানে আমার থিসিস স্টেটমেন্টকে প্যারাফ্রেজ করে কনক্লুশনের ফার্স্টে লিখতে হবে। বোঝা গিয়েছে? ক্লিয়ার? আপনার ইন্ট্রোডাকশনের শেষে কে ছিল? আই স্ট্রংলি বিলিভ কে? ইয়োর থিসিস স্টেটমেন্ট আন্ডারলাইন করে লিখেন না চিনলে। দিস ইজ মাই স্টেটমেন্ট লিখলে কেটে 0 দিয়ে দিবে, 0 আন্ডার। আচ্ছা, কনক্লুশনটা আমরা লিখি। কনক্লুশনটা কি ছিল? ইন্ট্রোডাকশনের লাস্ট লাইনে কি ছিল? 2টা রিজন আমি বলছি, তাই না? আচ্ছা, যে একটা কি ছিল ডিস্টেন্স লার্নিং, আর একটা কি ফ্লেক্সিবল লার্নিং মেটেরিয়াল। তাহলে আমরা লিখবো যে কনভিনিয়েন্স ইন কি লার্নিং মেটেরিয়াল। এটাকে আরো সহজ করেও লেখা যায়, আমি একটু সহজ করে দিই, এটা আপনাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। ইজ অফ লিখবেন, ইজ অফ লার্নিং মেটেরিয়াল। খেয়াল করেন, ইজ অফ লার্নিং মেটেরিয়াল এন্ড কি ছিল? কি ডিস্টেন্স লার্নিংটাকে কি করবেন আপনি? আমরা এখন প্যারাফ্রেজ করব, ওইটাকে প্যারাফ্রেজ করতে হবে। তাহলে ইজ অফ লার্নিং মেটেরিয়াল অ্যান্ড লেস এক্সপেন্সিভ কি লার্নিং মেক
কাছাকাছি কাছাকাছি ডিস্টেন্স লার্নিং কি লেস এক্সপেন্সিভ না? কাছাকাছি হবে, প্যারাফ্রেজ। মেক অনলাইন লার্নিং মোর দিবেন না অন্য কিছু দিবেন? লার্নিং এফেক্টিভ এফিশিয়েন্টের পরে আর কি আছে বলেন তো? ফিজিক্যাল একটা বুঝছেন স্যার ওটা ইউজ করেন না। বেনিফিশিয়াল দিই, আপনার এটা নিয়ে কষ্ট হচ্ছে, ইউজ করি নি। বেনিফিশিয়াল, হ্যাঁ বেনিফিশিয়াল ফর কি? বেনিফিশিয়ালের সাথে কি হবে? ফর। বেনিফিশিয়াল ফর স্টুডেন্টস। শেষ। আমার কনক্লুশনের কি ফার্স্ট লাইন ডান। এরপরে আপনি সাজেশন দিতে পারেন। হাউএভার স্যার ডিসটেন্স লার্নিং এর যে রিমোট লার্নিং দিতে পারবো? 100% দিতে পারেন, ভেরি গুড, দিতে পারবেন। হ্যাঁ এইটাই তো দিতে পারতাম আমরা। হ্যাঁ লেস এক্সপেন্সিভ রিমোট লার্নিং। স্যার আমি এখন লিখি নাই। হ্যাঁ remote learning, very good. Ideas coming from student, that is very good side. Student থেকে আসাটা better, okay. তাহলে remote learning make online learning beneficial for students, however there are অথবা there are some limitations in online learning and there is still room for improvement in implementation কথাটার মানে হচ্ছে রুম ফর ইমপ্রুভমেন্ট। এই ফ্রেজটার মানে আমি বললাম না যে ফ্রেজ ইউজ করতে পারবেন। রুম ফর ইমপ্রুভমেন্ট কথাটা মানে হচ্ছে এখানে আরও কি উন্নয়ন করার জায়গা বা খাত আছে, মানে এখানে ভালো করার সুযোগ আরও আছে। অনলাইন লার্নিং নিয়ে আমরা সবই পজিটিভ বললাম, লাস্টে বললাম কি যদিও বাস্তবে কি অনলাইন লার্নিংয়ে কিছু টুকটাক কি লিমিটেশন আছে, যেমন সব জায়গায় তো ইন্টারনেট বা সব জায়গায় তো ডিভাইসেস অ্যাভেলেবল না। সো ওইটা আছে অ্যান্ড কি ওখানে কি আরেকটু উন্নয়ন করার জায়গা আছে। তো এই বলে আপনার কনক্লুশন দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য হোমওয়ার্ক বা হোম টাস্ক থাকলে হচ্ছে গিয়ে পুরো এসেটা কমপ্লিট করবেন, পুরো এসেটা লিখেন আগে, পুরো এসেটা আপনারা কমপ্লিট করবেন এই ছুটিতে। আর আমরা ডাবল কোয়েশ্চেন এসেতে আজকে সময় পেলে যাব অথবা যাব না। জি শান্ত, আপনার প্রশ্ন ছিল, প্রশ্ন করেন। আমি কি অপিনিয়নের মধ্যে যখন স্যার যে বডি ফুল লিখবো তখন কি অ্যাডভান্টেজের জায়গায় ট্রেডিশনালের কিছু ডিসঅ্যাডভান্টেজ দিতে পারবো, মানে এর সাথে সামঞ্জস্য রেখে? পারবেন না, না। আমি বারবারই একটা জায়গায় আপনাদেরকে গাইড করতেছি, মুনতাসির উঠে গিয়ে একদম লাস্ট সিটে যেয়ে বসেন, কুইক উঠেন, গেট আপ, কুইক গেট আপ। স্যার মানে হচ্ছে অনলাইন এডুকেশন এই সুবিধাটা লাস্টে গিয়ে বসেন। ট্রেডিশনাল এডুকেশন এই সুবিধা দিতে পারছে না। আমি বুঝছি আপনার পয়েন্ট, ইউ ডোন্ট নিড টু রিপিট দ্য কোয়েশ্চেন। আমাকে লেট মি আনসার ইউ ফার্স্ট। আপনাকেও বলি দুজনেই খেয়াল করে শুনেন। নেভার এভার ইন অপিনিয়ন এসে ডোন্ট মিক্স আপ উইথ এগ্রি অ্যান্ড ডিসএগ্রি। ইউ আইদার এগ্রি অর ইউ আইদার ডিসএগ্রি। আপনি এটার বাইরে যাবেন মানে আপনি ফেল করবেন এক্সামে। লিখে নিয়ে যান আজকে খাতায়, সাদা খাতায়, ক্লিয়ার? এটার আমার বলা না, এটা হচ্ছে ক্যামব্রিজ থেকে দেওয়া স্ট্রাকচার, এর বাইরে যাওয়ার সুযোগ নাই, ওকে? আপনি অ্যাডভান্টেজ বলতেছেন, এর মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে দুই একটা ডিসঅ্যাডভান্টেজ বলছেন, এইভাবে করে এটা কনফিউজিং হবে, এটা আপনি লিখতে পারবেন না। আপনার ওই যে আইএলস এক্সাম না হইতো আপনি লিখতে পারবেন, ইউ আর অ্যালাউড, বাট ইন আইএলস এক্সাম ইউ ক্যান নট এক্সপেরিমেন্ট, ইউ ক্যান নট পুট ইউর ওন থট, ওকে? ইট হ্যাজ টু বি বাই এ স্ট্রাকচার, ক্লিয়ার? দ্যাট ইজ ইউর আনসার, ওকে? আর কারো প্রশ্ন আছে? অন্য কোনো প্রশ্ন আছে? রেলেভেন্ট কোয়েশ্চেন থাকলে করতে পারেন। স্যার অন্য একটা প্রশ্ন, জি প্লিজ। বলতে যে আপনি লিখছেন বেনিফিশিয়াল, হুম, কোনো কারণে স্যার আমার পেজ শেষ হয়েছে, বেনি এর একটা হাই পেজ আমাদের শিখাই। ওটা লেখা যায়, জি, এটি কমন সেন্স, হ্যাঁ লেখা যায়, জি 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 যাবে। আচ্ছা নেক্সট কোনো প্রশ্ন আছে? কোনো কোয়েশ্চেন, এনি মোর কোয়েশ্চেন? ওকে, লেট মি সামারাইজ দ্য ওভারঅল ক্লাস। হ্যাঁ আজকে যেটুকু আমরা শিখলাম অতটুকু আরেকবার আমি সামারাই করি, দেখেন খেয়াল করে শুনেন। জি প্রশ্ন, জি প্রশ্ন। স্যার, আমি সাজেশন কি অ্যাড করা লাগবে কনক্লুশন? সাজেশন আপনার অ্যাড না করলে, আপনি ওয়ার্ড লিমিট যদি টাচ হয়ে যায় সেক্ষেত্রে না করলেও চলবে। ইফ ইউ ওয়ান্ট টু মানে কমপ্লিট দ্য এসে দেন ইউ ক্যান, মানে ওয়ার্ড লিমিটের উপর ডিপেন্ড করবে, বাট এটা ম্যান্ডেটরি না। আমি যে লাস্টটুকু লিখলাম এটা কখনোই ম্যান্ডেটরি না। আপনি যদি শুধু এই পর্যন্ত লেখেন
ওই যে স্টুডেন্টস পর্যন্ত ইউ উইল গেট মার্কস, ওইটুক পর্যন্ত ম্যান্ডেটরি, এরপরে যাই দিবেন এক্সট্রা। তার মানে এটা স্যার আমরা জাস্ট ওয়ার্ড লিমিটটা ইয়ে করার জন্য, মানে 3 লাইন বললাম না এই জন্য, জি লিটল বিট ইয়ে হয়েছে, কাইন্ড অফ ডিসএগ্রি হয়েছে। ডিসএগ্রি না, এটা হচ্ছে সাজেশন। হ্যাঁ সাজেশন, একদমই ডিসএগ্রি না, এটা হচ্ছে সাজেশন, বুঝতে হবে। সাজেশন মানে আমরা একবারও বলি নাই কিন্তু যে অনলাইন টিচিং খারাপ বলি নাই বা অফলাইন টিচিং ভালো বলি নাই, কিছু ডাক্তার দেখাচ্ছি না যে এই সমস্যা, জাস্ট আমরা না না বুঝেন ভালো করে, আমরা বলি না এখানে কি একবারও বলছি অফলাইন টিচিংয়ের সুবিধা বলছি, অনলাইন টিচিংয়ের অসুবিধা বলছি, ওইরকম অসুবিধা বলি নেই। আমরা বলছি এখানে কি প্রবলেম বলি নাই, আমরা বলছি লিমিটেশন আছে কিসের ক্ষেত্রে, দেখেন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, সেইটা ইমপ্রুভ করার জন্য সাজেশন দিতেই পারেন আপনি। কিন্তু আপনি যদি এখানে অফলাইন টিচিংয়ের অসুবিধা আবার শুরু করেন, আপনি আবার 0 পাবেন। জি আপনার প্রশ্নের উত্তর এইটা, ম্যান্ডেটরি, মানে আমি জাস্ট হালকা কিছু সাজেশন দেয়া। এইটা হচ্ছে ওয়ার্ড লিমিট টাচ করার জন্য ম্যান্ডেটরি। ওয়ার্ড লিমিট যদি হয়ে যায় না, না দিলেও চলবে, না দিলেও ফুল মার্কস পাবেন। যে এরপরে কোনো কোশ্চেন আছে, প্রশ্ন আছে? মডার্ন যুগের সাথে আমাদের উচিত তাল মিলিয়ে মডার্ন কোনো কিছু অ্যাডপ্ট করা। এটা ভেরি শ্যালো লাইন, ভেরি ক্লিশে লাইন, আমি বলবো দিস ইজ ভেরি ক্লিশে টু ইউজ। এই ধরনের ক্লিশে লাইনে আমরা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে হচ্ছে ইন্টারমিডিয়েট, তারপরে হচ্ছে ম্যাট্রিক পরীক্ষা হচ্ছে আমরা লিখে দিয়ে আসতাম। এগুলো আইএলস এক্সামে খুব একটা গ্র্যান্টেড না, খুব একটা এটার জন্য মার্কস পাবেন না এক্সট্রা, আদারওয়াইজ এটার জন্য আন্ডার এস্টিমেটেড হবেন। কেন আপনি পুরা এসে ধরে খুব স্ট্যান্ডার্ড ওয়েতে লিখলেন, লাস্টে গিয়ে হচ্ছে আমরা সবাই আমরা করব জয় টাইপের লেখা লিখে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ধরেন মেন বডি প্যারাগ্রাফ 2 তে যদি মডার্ন যুগের সাথে আমি কিছু লিখতে পারতাম বা আমার ইন্ট্রোডাকশনে এই ধরনের কিছু থাকতো, তাহলে আমি কমপ্লিশনে এই ধরনের কিছু টানতে পারতাম। হ্যাঁ দ্যাট ইজ, যদি কানেক্টেড হয় ডেফিনেটলি টানতে পারবেন। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে কারো, অর ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং? নো। সো আমি একটু সামারাইজ করে দিই, একটু শুনেন এবার, আর প্রশ্ন নিচ্ছি না। সো আপনাদের প্রথমত হচ্ছে গিয়ে অপিনিয়ন এসে, যেটা অপিনিয়ন এসেতে প্রথমে হচ্ছে প্রশ্ন বুঝতে হবে যে এটা কি আদৌ অপিনিয়ন এসে কি না, ফার্স্ট থিং এটা। আপনাদের ছুটিতে কাজ হচ্ছে শুধু অপিনিয়ন এসে কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন পড়ে যাওয়া। সেকেন্ড থিং, আপনাকে কি করতে হবে, 2টা রিজন বের করতে হবে। কয়টা রিজন? 2টা রিজন বের করতে হবে। তারপরে কি করতে হবে, 2টা রিজনের জন্য একটার জন্য কয়টা করে এক্সাম্পল বের করতে হবে? 4টা করে। তার মানে 4টা যে মূল এক্সাম্পল, এটার সাথে এডিশনাল এক্সাম্পল অ্যাড করবে, সাপোর্ট এক্সাম্পল অ্যাড করলে 4 দুগুণে কয়টা লাইন? 8 লাইন। লাস্টে কি তাহলে 8 8 16, মানে বডি 1-এ 8 লাইন, বডি 2-তে 8 লাইন, 16 লাইন। আর ইন্ট্রোডাকশনে কয় লাইন? 3 লাইন। কত হইল? 16 3 19 লাইন, 16 3 19 লাইন। আর লাস্টে আরও